আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। গদি বাঁচাতে মরিয়া শেখ হাসিনার সর্বোচ্চ নিষ্ঠুরতা এবং অমানবিকতা প্রদর্শনের দিন 4 অগস্ট। ছাত্র জনতাকে দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দলীয় অস্ত্রধারী ক্যাডারদের এমনভাবে লেলিয়ে দেয় যেন ভিন দেশের সঙ্গে যুদ্ধ চলমান। পরশু নয়, কাল লং মার্চ টু ঢাকা আসিফ মাহমুদের এমন ঘোষণায় পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়, যা আরও ত্বরান্বিত করে সাবেক সেনা কর্মকর্তাদের সমর্থন। খান আলামিন জানাচ্ছেন সেদিনকার ঘটনা প্রবাহ। রক্তগঙ্গা পেরিয়ে তখন রক্তের সাগরে বাংলাদেশ। ক্ষমতার নেশা প্রতিনিয়ত বাড়িয়েছে শেখ হাসিনার রক্তের পিপাসা। আর ততদিনে মুক্তি পেতে অকাতরে রক্ত দিতে শিখে গেছে লাখ লাখ ছাত্র জনতা। অসহযোগ আন্দোলন ঘোষণা হয়েছে আগের দিন। লং মার্চ টু ঢাকা নির্ধারিত 6 আগস্ট। হাসিনা বেপরোয়া, ছাত্র জনতা একরোখা। সকাল থেকেই রাজধানীর প্রবেশ পথ আর প্রধান পথ, অলিগলি থেকে কানাগলি, সব পথই রঞ্জিত হয় তাজা রক্তে। রক্তচক্ষু উপেক্ষা করে লড়াই চলে জেলা উপজেলাতেও। পুলিশ, বিজিবি, র্যাবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে মরিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমানতালে গুলি ছুড়তে থাকে তারাও। তখনকার হিসেবে শতাধিক প্রাণ ঝরেছে। জনতার ক্ষোভের বলি হয়েছে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার 14 পুলিশ সদস্য। রক্তাক্ত পরিস্থিতি সমন্বয়কদেরও ভাবিয়ে তোলে। হঠাৎ করেই আসিফ মাহমুদের কণ্ঠে ঘোষণা আসে, পরশু নয়, কাল লং মার্চ টু ঢাকা। আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই ঘোষণায় শেখ হাসিনাও যেন মুষড়ে পড়েন। স্ফুলিঙ্গ থেকে দাবানলের মতো ছড়িয়ে পড়া আন্দোলনের গতি মোকাবেলায় পুনরায় সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেন। পরদিন থেকে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তিনি হয়তো জানতেন না, এই সাধারণ ছুটিতেই বাংলাদেশের আপামর জনতা তাকেই ছুটিতে পাঠিয়ে দেবে। তখন থেকে একটা একটা করে পতন ঘণ্টা বাজতে থাকে স্বৈরাচার হাসিনার। সন্ধ্যার পর সংবাদ সম্মেলন করে সাবেক সেনা কর্মকর্তারা সেনাবাহিনীকে ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। সেনাবাহিনী থেকে বলা হয় তারাও জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না। তাই শেখ হাসিনার ক্ষমতার মসনদটা নড়বড়ে হতে থাকে ক্রমান্বয়ে। খান আলামিন, আরটিভি। এদিকে 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে 5 অগস্ট বিজয়ের ঠিক আগ মুহূর্তে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন রাজশাহীর সন্তান রায়হান আলী। 1 বছর পেরোলেও তাকে হারানোর বেদনা ভুলতে পারেনি তার পরিবার। তার স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের সরকারের কাছে রায়হান হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান স্বজনেরা। রাজশাহী থেকে আমির ফয়সালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে স্বৈরাচার হাসিনা সরকারের পুলিশ প্রশাসনের পাশাপাশি মাঠে নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহিনী। মহানগরীর তালাইমারি, সাহেববাজার, 0 পয়েন্ট, আলুপট্টিতে দুপক্ষের মধ্যে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। তালাইমারিতে সন্ত্রাসীদের গুলিতে আহত হন রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী রায়হান আলী। চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট শাহাদাত বরণ করেন এই জুলাই যোদ্ধা। আমি বললাম, বাবা আমার স্বপ্নে খুব খারাপ দেখছি, তুমি বাড়িতে এসো। করছে না আব্বা, এখন যাওয়া যাবে না, আপাতত কয়েকটা দিন ধৈর্য ধরেন। গুলি লাগছে 12টার দিকে, যে প্রথমেই রাজশাহী মেডিকেলে ভর্তি করতে 8 তারিখে শাহাদাত বরণ করেছে। যারা আমার ভাইকে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি করতেছি। তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান এলাকাবাসী। ছেলে হিসেবে যথেষ্ট ভালো ছিল, মারা যা আমারে অত্র এলাকার সবার কষ্ট। রক্তের ঋণ যেভাবে পরিশোধ করার কথা ছিল সেটা এখনো বাস্তবায়ন শুরু হয় নাই। এভাবে দুনিয়া থেকে চলে যেতে হলো। আজকে যদি দেশের স্বৈরাচার সরকার যদি আর যাতে না আসে, যারা মারিছে তার যে ফাঁসি হয়। রায়হানের স্বপ্ন ছিল চাকরি করে দরিদ্র বাবা মায়ের কষ্ট লাঘব করার। তবে তার সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে ঘাতকদের বুলেটের আঘাতে। শহীদের যথাযথ মর্যাদার পাশাপাশি সরকারকে অসহায় পরিবারটির পাশে থাকার অনুরোধ স্বজনদের। আব্দুল হামিদ, আরটিভি।
জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে হয় সূচনা বক্তব্য এবং প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ, যা সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেখ হাসিনা কামাল ছাড়াও এ মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এখন রাজ সাক্ষী হিসেবে বিবেচিত। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে 1400 জন ছাত্র জনতাকে হত্যার উস্কানি, প্ররোচনা এবং নির্দেশ দেওয়ার অভিযোগে বিচার চলছে। এবার অন্যান্য প্রসঙ্গ। ভারী বর্ষণ এবং উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে ডালিয়া পয়েন্টে পানি বাড়ায় জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি এবং সদর উপজেলার 12টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 4000 পরিবার। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে দেয়া হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। এদিকে বৃষ্টিপাতের ফলে কালীগঞ্জের দক্ষিণ ভোটমারি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দর্শক, এই বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। তন্ময়, আমাদেরকে জানাবেন যে তিস্তার পানি বাড়ার সর্বশেষ কি তথ্য, সেখানকার জীবনযাপন কিভাবে চলছে, সার্বিক বিষয়। রেদওয়ানা, লালমনিরহাটে গতকাল থেকেই কিন্তু তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। গভীর রাতে পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছিল, কিন্তু দ্বিতীয় দফার এই বন্যায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন পানিবন্দী হয়েছে এবং মানুষের ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে এই এলাকার মানুষজন। আমরা আছি এখন লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি একটি সড়কে দাঁড়িয়ে আছি। এটি একটি সম্পূর্ণ উঁচু সড়ক। এই সড়কের চারপাশে কিন্তু বাড়িঘর দেখতে পাচ্ছেন। এই বাড়িঘর সবগুলোই কিন্তু প্লাবিত হয়েছে পানির তোরে। তো আমি যদি আপনাকে জানাই যে এই খুনিয়াগাছ ইউনিয়নে আরো নিম্নাঞ্চল যেগুলো আছে এইগুলো কিন্তু এক বুক করে পানি এবং গলা সমান পানি। সাধারণ মানুষজন ভোগান্তির মধ্যে রয়েছে, বাড়িতে কেউই অবস্থান করতে পারছেন না, তারা মহাসড়কে অবস্থান করছেন। তো এখন পর্যন্ত কিন্তু এই পানিবন্দী মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য প্রশাসনের তেমন কোনো তৎপরতা দেখিনি। তবে গতকাল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল নিম্নাঞ্চলের মানুষদেরকে। তো আজকে সর্বশেষ তথ্য হচ্ছে যে পানি বিপদসীমার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের পাহাড়ি ঢলের কারণে কিন্তু পানির স্রোত আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলগুলো। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 2 দিন এই বন্যায় আরো তীব্রতর আকার ধারণ করতে পারে। এই ছিল লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি। রেদওয়ানা। তন্ময় আহমেদ নয়ন, ধন্যবাদ আপনাকে। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি একটু বাড়লেই শুরু হয় নদী পাড়ের মানুষের দুশ্চিন্তা, রাত কাটে নির্ঘুম। প্রতি বছর বর্ষায় পলি জমে ভরাট হয়ে যাওয়ায় খরস্রোতা তিস্তা গিলে নেয় ফসলি জমি, রাস্তাঘাট, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। তাই ভাঙন থেকে রক্ষায় নদী খনন করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। নদী ভাঙনের 7 বার ভিটেমাটি হারিয়েছেন লালমনিরহাটের আদিতমারি উপজেলার গোবর্ধন এলাকার 75 বছর বয়সী রহিমা খাতুন। অনেক জমি জমার পাশাপাশি হারিয়েছেন স্বামী স্বজনদের কবরও। এবছরও আছেন শেষ সম্বল খুপড়ি ঘরটি বিলীন হওয়ার আতঙ্কে। কিচ্ছু নেই বাবা, এখন আসি এটি কোনা কানটা চলি আসি এখন কালি পাতি গিয়ে নিজের জমি তো কোঠে বাবা, মানুষের জমিন বাবা, আর কোঠে নদী তো সম্পূর্ণ নদী। তার মতোই তিস্তাপাড়ে বসবাস করা হাজারো মানুষের জীবন কাটছে এভাবে ভাঙন যুদ্ধ মোকাবেলা করে। পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো কাজ হচ্ছে না। এখন ওই যে কয়টা বস্তা দেয় ওটা ফেলাইতে ওটা গাই। সরকার বলে যে নদী খনন করে দেবো, দেয় না। কয়েকটা বস্তা ফেলায় দেয় পানি উন্নয়ন বোর্ড, আবার কিছুদিন পর নদীর বস্তা নদী নিয়ে যায়। আমার মসজিদ একটা আছে, সেই মসজিদটাও ভাঙি যাইতেছে। এখন আমরা কোনো চাই না তিস্তা নদীর খনন চাই,
তিস্তা নদীর বাঁধ চাই। 5 উপজেলার তিস্তা নদীর ভাঙন স্থায়ীভাবে রোধ করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা। 5 জেলার একটি প্রকল্প ইতিমধ্যে ডিপিপি আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। আমাদের প্রথম ফেজে লালমনিরহাট জেলায় প্রায় 11 কিলোমিটার রয়েছে। এইসব প্রকল্প অনুমোদিত হলে এবং কাজ বাস্তবায়ন হলে আমাদের তিস্তা নদীর ভাঙন থাকবে না বলে আমরা আশা করি। তবে শুধু আশ্বাস নয়, ভিটেমাটি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণে সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চান তিস্তা পাড়ের বাসিন্দারা। নাদিরা সুলতানা, RTV। দুপুরের মধ্যে দেশের 9 অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। অঞ্চলগুলো হলো ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট। এ সময় 1 নম্বর সতর্ক বার্তা দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও আজ সমুদ্র বন্দরসমূহে কোনো সতর্ক বার্তা নেই। চট্টগ্রামে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 16 এবং চিকুনগুনিয়ায় 112 জন আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জেলায় চলতি বছর এ পর্যন্ত 905 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 9 জন। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন 1044 জন। এর মধ্যে গত মাসেই আক্রান্ত হন 430 জন। নগরীর এপিক হেলথ কেয়ারে 185 জন রোগীর নমুনা পরীক্ষায় 153 জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 2024 সালে এই জেলায় 4323 জন ডেঙ্গুতে আক্রান্ত হন, যাদের মধ্যে মৃত্যু হয় 45 জনের। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে হঠাৎ করেই চিকুনগুনিয়ার প্রকোপ বেড়েছে, তো এটার কারণ কি বলছেন, বা প্রশাসনের পক্ষ থেকে কি কোনো এর মধ্যে উদ্যোগ নেয়নি, বা সাধারণ জনগণও কি এত কিছুর পরও সচেতন নয়? যে রেদওয়ান আসলে যেমনটি বলেছেন, সাধারণ জনগণ কিন্তু সচেতন নয়, এটি কিন্তু একদম সত্য কথা। চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে কিন্তু উদাসীনতাই সবচেয়ে বেশি। বিশেষ করে ডেঙ্গুর প্রাদুর্ভাব যখন আসলে দিন দিন বেড়ে চলছে, তখন পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কিন্তু বারবার বলা হচ্ছিল আসলে সচেতন হওয়ার জন্য। যারা ঘুমাবেন তাদেরকে মশারি টাঙিয়ে ঘুমানোর জন্য বারবার বলা হচ্ছে। এরপরও কিন্তু আসলে চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে কিন্তু সেই সচেতনতা আসেনি। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, গত 24 ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 16 জন এবং চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন 112 জন এবং একই সাথে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন 9 জন। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন চলতি বছর গতকাল পর্যন্ত 1044 জন। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এই যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে শিশুর সংখ্যাও কিন্তু রয়েছে। 150 জন রয়েছেন শিশু যারা চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন। সিটি কর্পোরেশন 3 মাসের একটি ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছেন। তারা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সিটি মেয়র তিনি জানিয়েছেন, যেসব এলাকাগুলোতে আসলে হটস্পট হিসেবে চিহ্নিত, সেই সব এলাকাগুলোতে সকাল বিকাল 2 বেলায় কিন্তু তারা ওষুধ ছিটাবেন বলে তারা দাবি করতেন। তবে এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ করে বলছেন তারা কিন্তু ওষুধ ছিটাতে তারা দেখেনি। এবং কর্পোরেশন একটা বিষয় স্বীকার করেছেন, যেই ওষুধ ছিটাতেন সেটার কার্যকারিতা নিয়েও, যেহেতু একই ওষুধ বারবার ছিটানোর ফলে সেটার কার্যকারিতা গুণ কিন্তু আর থাকে না বলে তারা মনে করতেন। এর জন্য তারা কিন্তু নতুন ওষুধ আনার জন্য কিন্তু ব্যবস্থা নিয়েছেন। নতুন ওষুধ আনলে হয়তো এটা পরবর্তীতে দেখা যাবে আসলে কি হয়। আরেকটা বিষয় হচ্ছে, প্রতিদিন রাতে চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে আসলে পানি জমতে শুরু করেছে। এই পানি জমা থেকে কিন্তু আসলে রিচ মশা তৈরি হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লিফলেট মাইকিং করা হচ্ছে, এরপরও কিন্তু যেই সচেতনতার দরকার ছিল সেটা কিন্তু হচ্ছে না, যার কারণেই কিন্তু আসলে চিকুনগুনিয়া এবং ডেঙ্গু বাড়তে শুরু করেছে। তবে জেলা সিভিল সার্জন বলেছেন, চিকুনগুনিয়ার লক্ষণ কিন্তু চিকুনগুনিয়া কিন্তু আরও বাড়তে পারে, যেহেতু একেবারে নভেম্বর পর্যন্ত এটা র্যাশ থাকবে, সেই জন্য সবাইকে সচেতন হতে হবে। তবে এখনো পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেও চিকুনগুনিয়ায় মারা যাওয়ার কোনো খবর আমরা এখনো পাইনি। রিজওয়ানা, এই ছিল আমার কাছে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে। এদিকে চিকিৎসকের অভাবে 6 মাস ধরে বন্ধ রাজবাড়ী জেলা সদর হাসপাতালের চক্ষু সেবা। বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা সেবাও। ঝুঁকিপূর্ণ কোনো রোগী গেলেই তাকে পাঠানো হয় বেসরকারি ক্লিনিকে। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি অনেকেই ভুল চিকিৎসারও শিকার হচ্ছেন। রাজবাড়ীর প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান।
চোখের ছানি কিংবা ছোট বড় অপারেশনের জন্য জেলা শহরের একমাত্র সরকারি হাসপাতাল এটি। হাসপাতাল ও চিকিৎসা সরঞ্জাম থাকলেও নেই চিকিৎসক। চলতি বছরের জানুয়ারিতে একই সাথে 2 জন চিকিৎসক বদলি হলে বন্ধ হয়ে পড়ে হাসপাতালটির চক্ষু সেবা। উপায় না পেয়ে অনেকে 800 থেকে 1000 টাকায় চিকিৎসা সেবা নিচ্ছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো থেকে। ঔষধ ও চিকিৎসা বাবদ খরচ করতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। এতে সবচেয়ে ভোগান্তিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ। ডাক্তার নাই, বাইরে করতে গেলে টাকা লাগে 7000। চিকিৎসক সংকটের এই চিত্র আরও প্রকট উপজেলা হাসপাতালগুলোতে। বছরের পর বছর ধরে এসব হাসপাতালে নেই চক্ষু চিকিৎসক। প্রত্যেকদিন 1 থেকে 150-200 রোগী চোখে রোগী আসে। এইসব রোগীগুলো আসলে বিভিন্নভাবে হয়রানি হচ্ছে, তারা আসলে চিকিৎসা পাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা বিভিন্নভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি, কিন্তু আসলে কোনো সমাধান হচ্ছে না। আমার এই হাসপাতালে আসলে বলতো তারা যাওয়ার পরে কোনো ডাক্তার পায়নি। মাসে 1.5 থেকে 200 চক্ষু রোগীর অপারেশন হতো এই হাসপাতালে। চক্ষু অপারেশনের জন্য আলাদা ল্যাব থাকলেও গত 6 মাস যাবৎ তা বন্ধ আছে। সাকিব আল হাসান, RTV। পটুয়াখালীর লোহালিয়া বাউফল দশমিনা সড়ক খানাখন্দে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 23 কিলোমিটারের এই সড়কটি তৈরির পর থেকে একবারও সংস্কার হয়নি। এতে সড়কের পিচ এবং খোয়া উঠে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে অন্তত 2 শতাধিক খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। পটুয়াখালী সদরের সঙ্গে 3 উপজেলার সড়ক যোগাযোগ সহজ করার লক্ষ্যে 2005 সালে এ সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। 23 কিলোমিটারের এ সড়কটি তৈরির পর থেকে একবারও সংস্কার করা হয়নি। জনসাধারণের সুবিধার্থে লোহালিয়া নদীর উপর দৃষ্টিনন্দন ব্রিজ নির্মাণ করা হয়। 2023 সালের জুলাই থেকে এ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল শুরু করে। কিন্তু এ সড়কটি লোহালিয়ার শৌলা এলাকা থেকে বাউফল সড়কের 10 মিনার সংযোগ সড়ক পর্যন্ত বিভিন্ন পয়েন্টে 20টি বড় বড় গর্ত সহ অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন গর্তে পড়ে যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগের কোনো শেষ নেই। এখান থেকে অন্তত 10 থেকে 20টা গাতা আছে এবং গাতাগুলো মানুষের চলাচল যায়। প্রত্যেকটা গাড়ি স্টেশন থেকে মানুষের নামাইয়ে তারপরে করতে আর গত রাত্রেও একটা হুন্ডা হারে অ্যাক্সিডেন্ট করছে। 2টা লোক অসুস্থ অবস্থায় আমরা হসপিটালে পাঠাইছি। একবার যদি আর উড়াই নাই রাস্তা পুরো ব্লক হয়ে যায়। একটা যদি মনে কর কামাই করতে 5টা লাগে গাড়ির পিছনে, তা সংসারটা কেমনে চলবে কোন? গাড়ি কাইতেই গেছে, তারপর আমার দরজা মরজাটি সব ভাঙে ছিঁড়ে ধুয়ে গেছে। জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে বলে জানান এ কর্মকর্তা। ইমার্জেন্সি এস্টিমেটটা ঢাকাতে প্রেরণ করলে আগামী 10 দিনের মধ্যে এটা টেন্ডারে যাব। টেন্ডারে এই কাজটা আমরা সম্পন্ন করব, এমার্জেন্সি ভাবে করব। করলে যে জন্য দুর্ভোগ হচ্ছে এই দুর্ভোগটা লাভ। সড়কটি দ্রুত সংস্কারের মাধ্যমে ঝুঁকিমুক্ত যানবাহন চলাচল উপযোগী করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। আবরার মাহি, RTV। এবার নিচে সংবাদ বিরতি, ফিরে এসে থাকছে। ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে নিহত 68 অভিবাসন প্রত্যাশী, এখনও নিখোঁজ কমপক্ষে 74 জনকে জীবিত উদ্ধার। এবং রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ওভাল টেস্ট, শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন 35 রান, ভারতের 4 উইকেট। সাভারের আশুলিয়ায় লরি চাপায় নারী এবং শিশুসহ 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার রাত 9টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশের আশ্বস্ততায় সড়ক থেকে সরে যান তারা। পুলিশ জানায়, বাইপাইলের দিক থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এ সময় সামনের দিক থেকে একটি লরি আসলে রিকশাটি সরে গিয়ে গর্তে পড়ে গেলে রিকশা চালকসহ যাত্রীরা লরির চাকার নিচে পড়ে পিষ্ট হন। ময়মনসিংহ নগরীতে দেদারসে চুরি হচ্ছে ম্যানহোলের ঢাকনা। ঘটছে দুর্ঘটনা। খোলা ম্যানহোলে নিশান টানিয়ে সাধারণ মানুষকে সতর্ক করা হলেও ঠেকানো যাচ্ছে না চুরি।
এজন্য পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ সিটি কর্পোরেশনের। ময়মনসিংহ প্রতিনিধি মোজাম্মেল খোকনের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। প্রাচীন পৌরসভা ভেঙে 2018 সালের 2 এপ্রিল গঠিত হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নগরবাসীর জীবনমান উন্নয়নের রাস্তাঘাট, ড্রেন, ফুটপাত নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হয় 2020 সালে। সড়ক ও ফুটপাতে উন্নয়ন কাজ চলার সঙ্গে সঙ্গে অহরহ চুরি হতে থাকে ম্যানহোলের ঢাকনা। 2023 সালের 3 মাসে 80 লাখ টাকার ঢাকনা চুরি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এরপরও টনক নড়েনি কর্তৃপক্ষের। এখনও প্রতিদিন গড়ে 5 থেকে 7টি করে ঢাকনা চুরি হচ্ছে। চোরের কাছ থেকে 5 থেকে 10 হাজার টাকা দরে কিনে নিচ্ছে ভাঙাড়ি ব্যবসায়ীরা। আমার ছেলে ম্যানহোলে পড়িয়া তার গলা পর্যন্ত নিচে গেছিল গা। রিস্কা ঢুকে পড়ে, বাচ্চা ঢুকে পড়ে। এই যে আমার এই নাতিনদারে লই আমরা ঢুকে পড়ছিলাম, আসো এই যে নাতিনদারে লইয়া এই মেন হলে ঢুকে পড়ছিলাম। কিন্তু এই ম্যানুয়াল ঢাকনা যে না, এত বড় ঢাকনা, আমার মতো 2 জন লোক পড়বে। এই সমস্যা যদি সরকার যদি দেখে বা সিটি কর্পোরেশন দেখে, বাচ্চাদের জন্য ভালো হয়, পরিবাররা একটু নিশ্চিন্তে থাকতে পারে বাসা বাড়ি। চুরি ঠেকাতে কংক্রিটের ঢাকনা ব্যবহারের কথা ভাবছে সিটি কর্পোরেশন। আমাদের নজরে আসার সাথে সাথেই আমরা চেষ্টা করি যে দ্রুততম সময় কীভাবে লাগানো যায়। তবে লোড বিয়ারিং যে মেইন রোডে যেগুলো, এগুলো আমরা আসলে ইচ্ছা করলেই সাথে সাথে লাগাইতে পারি না, কারণ এটা ঢাকা থেকে অর্ডার দিয়ে বানাই নিয়ে আসতে হয়। এটা প্রতিরোধ করতে আমরা ইতিপূর্বে 2 বার আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি যাতে তাকে পেট্রোলটা বাড়ানো হয় চুরি প্রতিরোধে। এদিকে ম্যানহোলের ঢাকনা চুরির কোনো অভিযোগ না পাওয়ার কথা জানালেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি সাম্প্রতিককালে জয়েন করার পরে মেনহোল চুরি হয়েছে এমন কোনো স্পেসিফিক অভিযোগ আমরা থানায় পাই নাই। শহরের মধ্যে 1 মাসের মধ্যে মেইনহোল সংক্রান্ত কোনো দুর্ঘটনার মেসেজ আমাদের কাছে নেই এবং ঘটেও নেই। ঢাকনা চুরি বন্ধ না হওয়ায় বর্ষার দিনে ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হচ্ছে ময়মনসিংহ নগরবাসীর। তাই নিরাপদ সড়ক নিশ্চিতে কর্পোরেশনের দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি তাদের। লামিয়া তানজিল মাহমুদ, RTV। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে ভারত চীনের চেয়ে এগিয়ে থাকায় রফতানি বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে। এছাড়াও পণ্যে 20% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্যও থাকছে না, যা স্বস্তিদায়ক। বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক 35% থেকে কমিয়ে 20% করা হয়েছে, কিন্তু সেখানে রফতানি করা তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যে 20% মার্কিন কাঁচামাল থাকলে ওই পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না বলে জানিয়েছে বিজিএমইএ। অন্তর্বর্তী সরকারের তৎপরতায় আমেরিকার শুল্ক হ্রাস করার সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরে এসেছে ব্যবসায়ীদের মাঝে। সবশেষ অর্থবছরে যুক্তরাষ্ট্রের বাজারে $869 কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ, যার সিংহভাগ তৈরি পোশাক। নতুন শুল্ক হারে চীন এবং ভারতের তুলনায় এগিয়ে থাকায় বেড়েছে সম্ভাবনা, যা কাজে লাগাতে অভ্যন্তরীণ সংকট নিরসনে জোর দেওয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে গতি আসতে পারে অন্যান্য পণ্যের রফতানিতেও। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।